নমস্কার। ত্রিপুরার কোনায় কোনায় যে প্রাচীন মন্দিরগুলো ছড়িয়ে আছে সেগুলো তো শুধু পুজোর জায়গা নয়, এগুলোর সঙ্গে জড়িয়ে আছে কত যে কিংবদন্তি, কত লোককথা। এগুলো যেন এক একটা জীবন্ত সংগ্রহশালা। একদম ঠিক। আজ আমরা এই গল্পগুলো নিয়ে একটু গভীরে যাব। আমাদের হাতে আছে ত্রিপুরার মন্দির ও কিংবদন্তি থেকে পাওয়া কিছু তথ্য। হুম। এই যে গল্পগুলো, এগুলো কিন্তু নিছক ধর্মকথা নয়, এগুলো ত্রিপুরার যে দীর্ঘ ইতিহাস, তার সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ। ঠিক তাই। এই গল্পগুলো বাদ দিয়ে ত্রিপুরার পরিচয়টা ঠিক সম্পূর্ণ হয় না। চলুন শুরু করা যাক তাহলে। প্রথমেই আসি ত্রিপুরেশ্বরী মন্দিরের কথায়। এটাকে তো মাতাবাড়িও বলে, তাই না? হ্যাঁ, খুব পরিচিত নাম মাতাবাড়ি। কিংবদন্তি বলে এখানে নাকি দেবী সতীর ডান পা পড়েছিল। হ্যাঁ, ৫১ পীঠের অন্যতম মনে করা হয় একে। আর রাজা ধন্যমাণিক্য, হুম। তিনি নাকি স্বপ্নে আদেশ পান। শোনা যায় তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন চট্টগ্রাম থেকে দেবী চট্টেশ্বরীর যে বিগ্রহ সেটা এনে এখানে স্থাপন করেন। ওই যে কচ্ছপের পিঠের মতো দেখতে টিলাটা। হ্যাঁ, ঠিক। ওই টিলাটাই পরে কুরুমাপীঠ নামে পরিচিত হয়। বাহ, বেশ অদ্ভুত কাহিনী তো। হ্যাঁ, এখানে দেখুন, শক্তিপীঠের যে ধারণাটা, মানে যেখানে দেবীর দেহাংশ পুড়েছিল বলে বিশ্বাস, সেই জায়গাগুলো পবিত্র। আর রাজা ধন্যমাণিকটার মতো শাসকের এই পৃষ্ঠপোষকতা, এটা শুধু ধর্মীয় ব্যাপার ছিল না। মানে মানে এটা তৎকালীন রাজনীতি আর সমাজেও মন্দিরের যে একটা কেন্দ্রীয় ভূমিকা ছিল, সেটাও কিন্তু স্পষ্ট করে। আচ্ছা আচ্ছা, বেশ গুরুত্বপূর্ণ দিক। এরপর যে জায়গাটার কথা বলবো, সেটার নামটা শুনলেই কেমন যেন লাগে, উনকোটি। উনকোটি, হ্যাঁ, নামের মধ্যেই একটা সংখ্যা আছে। নামের পেছনের গল্পটা আরও অবাক করার মতো। বলে যে শিব একবার ১ কোটি দেবতাকে নিয়ে কৈলাস যাচ্ছিলেন। ১ কোটি? হ্যাঁ, তো পথে রাত হওয়ায় সবাই ঠিক করল বিশ্রাম নেবে। কিন্তু শিব বললেন সূর্য ওঠার আগেই রওনা দিতে হবে। হুম। সকালে উঠে শিব দেখেন কি কাণ্ড, উনি ছাড়া বাকি সবাই, মানে 99,99,999 জন তখনও ঘুমোচ্ছেন। বলেন কি? তারপর? শিব তো প্রচণ্ড রেগে গেলেন আর অভিশাপ দিয়ে দিলেন ওই 99,99,999কে দেবতাকে পাথরের মূর্তিতে পরিণত করে দিলেন। সর্বনাশ! সেজন্যই জায়গাটার নাম হলো উনকোটি, মানে কোটির থেকে এক কম। ভাবুন তো একবার, প্রায় ১ কোটি মূর্তি। গল্পটা হয়তো প্রতীকী, কিন্তু উনকোটিতে পাথরের গায়ে খোদাই করা ওই বিশাল সংখ্যক দেবদেবীর মূর্তি, সেগুলোর প্রত্নতাত্ত্বিক আর শিল্পমূল্য কিন্তু অসাধারণ। হ্যাঁ, সেটা তো বটেই। আমাদের সূত্র বলছে এই যে খোদাইগুলো, এগুলো শুধু সংখ্যার জন্যই বিখ্যাত নয়। এগুলোর যে স্টাইল, মানে নির্মাণ শৈলী, সেটা সম্ভবত পাল পরবর্তী সময়ের বা হয়তো স্থানীয় কোনো নিজস্ব শিল্পধারার ইঙ্গিত দেয়। এটা নিয়ে কিন্তু আরও গবেষণার সুযোগ আছে। ঠিক। উনকোটির এই বিশালতার পর এবার একটু অন্যদিকে তাকাই। চতুর্দশা দেবতা মন্দির, এটা তো রাজপরিবারের সঙ্গে খুব জড়িত, তাই না? হ্যাঁ, ত্রিপুরার রাজাদের কাছে এর গুরুত্ব ছিল অপরিসীম। তাদের বিশ্বাস ছিল যে এই ১৪ জন দেবতাই তাদের রাজ্য আর প্রজাদের রক্ষা করেন। ঠিক। আর প্রতি বছর যে খার্চি পূজা হয়, তখন তো এই দেবতাদের নদীতে স্নান করিয়ে আবার মন্দিরে ফিরিয়ে আনা হয়। হ্যাঁ, খুব জাঁকজমকের সঙ্গে হয় সেই উৎসব। এটা আসলে ওই রাজ্য রক্ষার যে গভীর বিশ্বাস, তারই একটা প্রতিফলন। তার মানে এটা শুধু ধর্মীয় আচারের থেকে বেশি কিছু ছিল। অবশ্যই এই বিশ্বাসটা সরাসরি ত্রিপুরার রাজবংশের যে সার্বভৌমত্ব, তাদের যে রাজ্য পরিচালনার ধারণা, তার সঙ্গে জুড়ে ছিল। চতুর্দশ দেবতার পুজোটা আসলে রাজ্যের স্থায়িত্ব আর মঙ্গল কামনার একটা গুরুত্বপূর্ণ রাজকীয় প্রথা ছিল। বুঝতে পারছি। আবার দেখুন, একেবারে অন্যরকম একটা ছবি পাই আমরা বুড়া সোবরা মন্দিরের গল্পে। বুড়া শুব্রা, হ্যাঁ, ইনি তো মূলত উপজাতীয় দেবতা। হ্যাঁ, ত্রিপুরার পাহাড়ি জনজাতির দেবতা, তাদের রক্ষাকর্তা হিসেবে মানা হয়। বিশ্বাস করা হয় বুড়া শুভ্রা নাকি প্রাকৃতিক দুর্যোগ, মহামারী বা ধরুন শত্রু আক্রমণ থেকে বাঁচান। তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একজন দেবতা। আর তার পূজয় পশু বলি দেওয়া হয়, সঙ্গে থাকে তাদের নিজেদের ঐতিহ্যবাহী নাচ গান। দেখুন, এখানে একটা লক্ষ্য করার মতো বিষয় আছে। কিভাবে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর, মানে উপজাতীয় বিশ্বাস, সময়ের সঙ্গে সঙ্গে বৃহত্তর যে সাংস্কৃতিক পরিমণ্ডল, সেখানে জায়গা করে নিচ্ছে। ঠিক। আমাদের সূত্র থেকে যা বোঝা যায়, এটা আসলে ত্রিপুরার যে বহুত্ববাদী সংস্কৃতি, মানে যেখানে অনেক রকম ধারা পাশাপাশি রয়েছে, তারই একটা খুব সুন্দর উদাহরণ।
আচ্ছা, এই যে অন্তর্ভুক্তি বা জায়গা করে নেওয়ার ব্যাপারটা, এটা কি খুব স্বাভাবিকভাবেই ঘটেছিল, নাকি এর পেছনে অন্য কোনো সামাজিক টানাপোড়েনও ছিল যা হয়তো সূত্র ততটা বলছে না? দেখুন, সূত্রটা মূলত এই অন্তর্ভুক্তির দিকটাকেই তুলে ধরেছে। তবে যে কোনো সাংস্কৃতিক আদান-প্রদান বা মিলেমিশে যাওয়ার পেছনে কিছু না কিছু জটিল সামাজিক প্রক্রিয়া তো থাকেই। সেই বিস্তারিত বিবরণ হয়তো এখানে নেই, কিন্তু এই সহাবস্থানটাই খুব গুরুত্বপূর্ণ। ঠিক। আচ্ছা, সবশেষে আসি দেবতা মুড়া বা চাবি মুড়ার কথায়। জায়গাটা বেশ রহস্যময় মনে হয়। হ্যাঁ, খুবই রহস্যময়। গোমতী নদীর ধারে খাড়া পাথরের দেয়াল। হ্যাঁ, আর সেই দেওয়ালে খোদাই করা আছে দেবী দুর্গা আর অন্যান্য দেবদেবীর বিশাল বিশাল সব মূর্তি। বিশাল মূর্তি, ঠিক। কেউ কেউ বলেন এগুলো নাকি অলৌকিকভাবে দেবতাদের হাতেই তৈরি। এরকম একটা বিশ্বাস প্রচলিত আছে। আবার অন্য একটা মতও আছে, সেটা হলো এই নির্জন জায়গাটা নাকি ছিল গুপ্ত তান্ত্রিক সাধনার একটা কেন্দ্র। হ্যাঁ, এই দুটো ব্যাখ্যাই শোনা যায়। ভাবুন, একই শিল্পকর্ম, অথচ দুটো সম্পূর্ণ ভিন্ন ধারণা। এই যে দ্বৈততা, এটাই কিন্তু দেবতামুড়াকে আরও আকর্ষণীয় করে তুলেছে। একদিকে এটাকে পবিত্র ঐশ্বরিক সৃষ্টি হিসেবে দেখা হচ্ছে, হ্যাঁ, আবার অন্যদিকে গূঢ় তান্ত্রিক সাধনার কেন্দ্র বলেও মনে করা হচ্ছে। এই রহস্যময়তা জায়গাটার ঐতিহাসিক আর সাংস্কৃতিক টানটা বহুগুণ বাড়িয়ে দেয়। এটা আমাদের ভাবায় যে অতীতকে আমরা কত ভিন্ন চোখে দেখতে পারি, তাই না? সত্যি তাই। তাহলে এই যে এতগুলো মন্দিরের কথা আমরা বললাম, এতগুলো কিংবদন্তি শুনলাম, একটা জিনিস খুব স্পষ্ট, কি বলুন তো? যে ত্রিপুরার এই মন্দিরগুলোর সঙ্গে জড়িয়ে থাকা কাহিনীগুলো নিছক গল্প নয়। এগুলো আসলে ইতিহাস, লোকবিশ্বাস, রাজধর্ম, শিল্পকলা সবকিছুকে যেন এক সুতোয় গেঁথে রেখেছে। একদম। এক কথায় এগুলো ত্রিপুরা জীবন্ত ঐতিহ্য। এগুলোকে শুধু ধর্মীয় কাহিনী বা লোককথা ভাবলে এর আসল গভীরতাটা, মানে এর যে তাৎপর্য, সেটা বোঝা যাবে না। ঠিক। এগুলোর মধ্যে দিয়ে ওই অঞ্চলের মানুষের ভাবনা চিন্তা, তাদের ইতিহাসবোধ, তাদের সাংস্কৃতিক পরিচয়, এ সব কিছুই অনেক বেশি স্পষ্ট হয়ে ওঠে। সত্যি বলতে, এই গল্পগুলো জানলে ত্রিপুরাকে যেন আরও কাছ থেকে চেনা যায়। হুম। তবে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে। বলুন। আচ্ছা, এই যে উনকোটির মতো জায়গা, যদি সেখানে আরও পরিকল্পিতভাবে প্রত্নতাত্ত্বিক খনন করা যায়, অথবা ধরুন চাবিমোড়ার ওই বিশাল খোদাইগুলো, সেগুলোর শৈলী যদি আরও সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হয়, হ্যাঁ। তাহলে কি সেই সময়ের সমাজ বা ধরুন যারা ওগুলো বানিয়েছিল, সেই কারিগররা বা তাদের বিশ্বাস, এই সব নিয়ে আমরা আরও নতুন কিছু জানতে পারব না? আমার মনে হয় এই যে অনাবিষ্কৃত দিকগুলো, এগুলো কিন্তু ভবিষ্যতের গবেষণার জন্য অনেক দরজা খুলে রাখে। সত্যি, এটা একটা ভাবনার বিষয় বটে। ভবিষ্যতে হয়তো আমরা আরও অনেক কিছু জানতে পারব। ত্রিপুরার মন্দির আর তাদের কিংবদন্তি নিয়ে আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক। শোনার জন্য ধন্যবাদ।